এই হারুন গেছে যেই পথে এই ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চায়। এই ভাইয়ের উপর হামলা কেন? দেশের লোক নিশ্চয়ই আপনাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিবে, আর আদায় করতে গেলে ওটা দমন করবেন। ডিসি মাসুদ সাহেবের মতো অনেক মাসুদ সাহেব আপনারা নামায় দিবেন। কিন্তু বিদায়ের আগে একটা কথা বলবো, এই মাসুদ সাহেবকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব। আরেকটি দৃশ্য দেখলাম, একটা ছেলে পুলিশ তাকে দৌড়ে ধরলো, ধরার পর তাকে বেদম পেটাইলো। আগে মনের মতো পার্কের মধ্যে, যে পার্কের কথা কালকে ঘটনা বলছি, তাকে মনের মতো পেটালো। পেটানো শেষ করে তার ব্যাগ চেক করে দেখলো কিচ্ছু নাই। দৃশ্যগুলো যখন দেখছিলাম আসলে সত্যিকার আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আওয়ামী শাসন আমলে দাঁড়িয়ে আছি। সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু এখন বৃথা, কেউ কোনো কিছু মানতে চায় না, কিচ্ছু মানতে চায় না। আমরা যে 70% মানুষ হ্যাঁ ভোটে জয়যুক্ত হইলাম, আমাদের এই 70% মানুষের অধিকার কে আদায় করে দিবে? কেউ কি আছে? নিশ্চয়ই আছে, ডক্টর ইউনূস স্যার তো আছে। আমরা বিগত ইউনূস সরকারের আমলে যতটুকু শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছি, কেন যেন নির্বাচিত সরকারের আমলে সেই দৃশ্যগুলো আমাদের কাছ থেকে উবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে 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 ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনই জয়বাংলা হওয়ার পথে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তিনি ক্ষমতায় আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, করবেন না কেন? আপনি তো ক্ষমতায় আছেন। ভাইরে ভাই, অবস্থাটা দেখছেন, ভোট চুরি করে এমপি হয়েছে। একটি দল ক্ষমতায় না থেকেও কিভাবে অন্য একটি বড় রাজনৈতিক দলকে নিজেদের নির্ধারণ করা পথে হাঁটাতে পারে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে এমন এক কৌশল যা চোখে দেখা যায় না কিন্তু প্রভাব ফেলে সরাসরি সিদ্ধান্তে? সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই। হ্যাঁ ভাই, সত্যি সত্যি গাদ্দারি করছে। দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সময় যেমন পুলিশ ফ্যাসিবাদী প্রশাসন কায়েম করেছিল, ঠিক বিএনপির সময়ও হারুনের দেখানো পথেই মাসুদ ডিসি হারছে, যেটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। হারুন যেভাবে সাধারণ জনগণের ওপর অত্যাচার চালাতো, ঠিক সেইভাবেই ডিসি মাসুদ সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, যেটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। বিএনপি কি তাহলে সেই আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে? যদি বিএনপি সেই আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটে, তাহলে বিএনপির পতন হতে বেশি সময় লাগবে না, এমনই অভিযোগ করছে রাজনীতিকবিদরা। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেশে জানি কি হয়েছে দেখেন চারিদিকে, কি যেন একটা ভয়াবহ ব্যাপার। মেঘ থমথম করে, কেউ নেই, অস্থির। ডিসি মাসুদ সাহেব আবার 2 ছেলের থাপ্পড় মাইরা পড়ছে বিপদে, দেখলাম মিছিল হইতাছে, প্রতিবাদ হচ্ছে। আসলে ডিসি মাসুদ সাহেবের দোষ না, উনি আসলে হিরো হয়ে গেছে, বাংলার সিঙ্গাম। দেখেন উনি যেখানেই যায় ওইখানেই ক্যামেরা থাকে, সাংবাদিক থাকে, ইউটিউবার থাকে। উনি মধ্যরাতে ওই সরোয়ার্দী উদ্যানে অভিযান চালাবে, ইউটিউবাররা জানে কিভাবে, সাংবাদিকরা জানে কিভাবে, তার মানে জানানো হয় উনি কি কি কাজ করবে, ওইটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা দেখাইতে হবে। ওই দেখাইতে গিয়া লাল শার্ট পরা একটা ছেলে, বয়স কত হবে, 17, 18, 19 এরকম, ওর পকেট চেক কইরা কাগজের ভাঁজে টাকা পাওয়া গেছে। ওই বয়সে না মানি ব্যাগ থাকার কথা না, আমার তো ওই বয়সে কোনো মানি ব্যাগ ছিল না, ওইভাবেই টাকা রাখতাম যেন ঘামে না ভিজে। যাই হোক, পাশ থেকে জানি কে বলতেছিল গাঁজার টাকা। তারপরে দেখা গেল একটা টাইমে ছেলেটা কোনো দোষ খুঁজে পাইল না, ছেলেটা মনে হইতেছে যুদ্ধে ধরা পড়ছে, মানে সৈনিক, এইভাবে হাত তুলা দাঁড়ায় ছিল। যাই হোক, একটা টাইমে বিদায় বেলায় ছেলেটার এই জায়গাটার মধ্যে জোরে মাইরা দিল। কি কারণে মারলো জানি না, তবে ছেলেটার অসহায় একটা মুখ আমি দেখতে পাইছি, চোখের মধ্যে একটা ঘা দেখতে পাইছি। এই ঘাটা না এখানে দগদগ হয়ে থাইকা যাবে, চিরদিন থাকবে। এই ছেলে দেশের প্রতি আর ভালোবাসা আসবে না, একটা ঘৃণা আসবে। সুযোগ পাইলে বিদেশ চলে যাবে, আর যদি বিদেশ না যাইতে পারে দেশে থাকবে, কোনো একদিন মিছিলের পিছনে যায়া পুলিশের দিকে ইট মারবে, তার ক্ষোভটা সে প্রকাশ করবে। মানুষের ক্ষোভ এইভাবেই জন্ম নেয় আর এইভাবেই প্রকাশ পায়। আর যেভাবে প্রকাশ পাইছিল 2024-এ, এমন একটা টাইম আসছিল ভাই, 3 দিনের জন্য, মানে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো আইন কানুন নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, যে যেটা পারতেছিল সেটাই তুইলা নিয়ে যাইতেছিল, যারে পারতেছিল তারে মারতেছিল। ওই টাইমে আইসা
ডক্টর ইউনূস স্যার এই ক্ষমতায় বসলো, ওনাকে আনা হইলো। যাই হোক, আইন সিদ্ধ করে উনি বসছে, নির্বাচন দিছে। নির্বাচনটা এমনভাবে উনি দিছে যে নির্বাচনের অর্ধেক মাইনা নিছে আর অর্ধেক মাইনা নেয় নাই। কিন্তু সবচেয়ে বেশি ভোট পাইছে কারা? এই 11 দল, জামাত, আমরা যারা পরিবর্তন চাইছি। কারণ আমরা 70% ভোট পাইছি। হ্যাঁ ভোট 70% পাইছে, 100-র মধ্যে 70%। এটা মাথায় রাখতে হবে। আর জাতীয় ভোটে জামাত ইসলাম 11 দল বোধহয় 33%, আর 39 ধরে নেন 40% বিএনপি। হ্যাঁ, 40%। আর এই 40%-এর সাথে আবার ধৈর্য নিতে হবে আপনাকে, আওয়ামী লীগও ছিল। হ্যাঁ, আওয়ামী লীগও ছিল, গুপ্ত ছিল, এখন এটা সুপ্ত। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে। স্বাধীনতার পক্ষে সবাই এক হয়ে গেছে। হ্যাঁ, স্বাধীনতার পক্ষের সবাই এক হয়ে গেছে। আচ্ছা, একটা ব্যাপার চিন্তা করেন তো, কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, তাহলে স্বাধীনতার পক্ষের এই দুই দল এক হইয়া কি বলতো? একটাই কথা বলতো, রাজাকার দেশ নিয়ে নিছে, জঙ্গিরা দেশ নিয়ে নিছে। হ্যাঁ ভাই, স্লোগান তুলে দিত, কেউ রুখতে পারতেন না। রাতের অন্ধকারে হামলা করতো, তো শান্তিতে থাকতে দিত না একটা দিনের জন্য। আর পার্শ্ববর্তী দেশের থেকে আরো উৎসাহ প্রেরণা দিত, তাদের মিডিয়া ঝাঁপায় পড়তো, সবাই বলতো দেশ জঙ্গিরা নিয়ে গেছে, তালেবানরা নিয়ে গেছে। কারণ স্বাধীনতার পক্ষেররা বলতেছে। তো দুইটা দল এক হইলে কত বড় হয়ে যায় চিন্তা করেন। যার জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম, আবার 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে দেখলাম বিএনপি জিতে গেছে। মাঝখানে যে 3-4টা ঘন্টা কি ঘটনা ঘটছে, এই ঘটনার সত্যি একদিন প্রকাশ পাবে, সত্যি কেউ চাইপা রাখতে পারবেন না। তবে আমার কেন জানি মনে হয় ওই টাইমটা কেউ আইসা হয়তো জামাতের আমির সাহেবের সামনে কেউ মাথায় রাখেন, কেউ এই কেউ বলতে সাধারণ কেউ না, কিন্তু একদম ডিপ স্টেটের গভীরের ভিতরের কেউ আইসা বলছে, আপনারা যদি জিতা যান, আপনারা যদি পাশ করে ক্ষমতায় আসেন, সবাই বলবে রাজাকাররা ক্ষমতায় নিয়ে নিছে, জঙ্গিরা ক্ষমতায় নিয়ে নিছে। স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, এই দেশে গৃহযুদ্ধ হবে, রক্তপাত হবে। এখন আপনি বলেন কি করবেন? যদি আপনারা পাশ করেন, ক্ষমতা নিবেন? আমার মনে হয় এরকম একটা প্রশ্ন ছেড়ে দিছে। ওই 3-4 ঘন্টা গভীরভাবে চিন্তা করছে। কথা তো সত্য, কারণ যারা এসা এই প্রশ্নগুলো করছে তারা হয়তো প্রমাণ সহকারে দেখাই দিছে, ভিডিও দেখাইছে, অডিও শুনাইছে। দেখেন, তারা প্ল্যান করে ফেলাইছে, প্রোগ্রাম করে ফেলাইছে। আপনারা ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপায়া করবে রাজাকার, আলবদর এবং ওই জঙ্গিরা দেশ নিয়ে নিছে, তালেবানরা দেশ নিয়ে নিছে, দেশটা আফগানিস্তান বানায় ফেলাইছে। তখন সারা পৃথিবী থেকে আন্তর্জাতিকভাবে একটা চাপ আসবে। আপনারা কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 18 মাস আগে যাদেরকে রাখা গেছে প্রশাসনের ভিতরে, যাদেরকে রাখা গেছে ওনারা দিল্লিতে, তারা এবং এই গত 18 মাসে এখন যারা ক্ষমতা আসলো, তাদের যে লোকজন আছে প্রশাসনে, সব জায়গায় আছে তো ভাই, তারাই তো দলে ভারী। তারা কি আপনাকে সাহায্য করবে? ওই ডিপ স্টেট এরকম প্রশ্ন করতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারকে। তারাও কিন্তু আপনাকে হেল্প করবে না। আর তারা স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, আপনারা তো শেষ হবেন। আপনাদের জামাতে ইসলামের নামটা চিরদিনের জন্য মুছা যাবে। তার মানে কি, আজ তোমার কাল আমার, ওই ফর্মুলায় চলে যান। এরকম হয়তো বুদ্ধি পরামর্শ দিছে। আর উনিও কল্পনা করে দেখছে, হ্যাঁ ঠিকই তো, উনি যেসব প্রমাণ দিল এবং উনি যেসব যুক্তি দিয়া প্রশ্ন তুইলা ধরলো, কথা তো সত্যি। আমি যদি এখন ক্ষমতায় চলে যাই, তাহলে তো ভাই অনেক মায়ের বুক খালি হবে, অনেক বোনের বুক খালি হবে, এই দেশ আবার রক্তাক্ত হবে এবং আন্তর্জাতিক চাপে আমাকে হার মানতে হবে। আমি হার মানা মানে আমার দলটা শেষ হয়ে যাওয়া। তার মানে ভাই আমি পিছিয়ে গেলাম, তোমরা আগায় যাও। এরকম কিছু হইতে পারে নাকি? ওই 4-5 ঘন্টা, এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন। সাধারণ মনে এই প্রশ্নগুলো উঠে, উত্তর খুঁজে পাই না। সাধারণ মানুষ, সাধারণ প্রশ্ন আপনাদের কাছে রাইখা গেলাম, প্রশ্নগুলা আপনারা উত্তর দিবেন। হ্যাঁ ভাই, আপনারা উত্তর দিবেন। বর্তমানে আমি যা কিছু দেখতেছি এবং যা কিছু শুনতেছি, হ্যাঁ, বড় বড় মন্ত্রীরা বলতেছে যা কিছু হবে আইনের মাধ্যমেই হয়ে যাবে। তার মানে আইনের ফাঁক দিয়া তারা বের হয়ে যাবে। এর মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ঘোষণা দিছে 1202 জনকে রিলিজ করা হবে, মুক্ত করে দেওয়া হবে জেলখানা থেকে। এরা কারা আমি জানি না। আচ্ছা, ধৈর্য নিলাম এরা কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে জেলে ছিল, এই জন্য উনি মানবিক কারণে এদেরকে ছেড়ে দিচ্ছে। আমার প্রশ্ন, আইন কেন এতদিন ছাড়লো না? আইন কি করলো? আইন কেন হুকুমের জন্য অপেক্ষা করলো? উনি স্বরাষ্ট্রমন্ত্রী কবে হবে, তারপর উনি অনুমতি দিবে, তারপর ওনারা ছাড়বে। এটা কি আইনে লেখা আছে? আইন যদি দেখে এই লোকগুলা অপরাধ করে নাই, কেন ছাড়ে নাই? কারা তাদেরকে আটকায় রাখছিল? এইটাই আমার মাথায় ঢুকে না। ওই যে সরল মানুষ, সরল প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাই না। হ্যাঁ, ওনার অনুমতি লাগবে কেন? উনি কেন ঘোষণা দিবে? ওনার কথাতে কি আইন চলে কিনা? এরকম প্রশ্ন আমার মধ্যে জায়গা উঠে। আপনাদের মনে জাগে কিনা আমি জানি না। যাই হোক, বেশি প্রশ্ন জায়গা ঠিক না। কেমন জানি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু এখন বৃথা। কেউ কোনো কিছু মানতে চায় না। হ্যাঁ, কিচ্ছু মানতে চায় না। আমরা যে 70% মানুষ হ্যাঁ ভোটে জয়যুক্ত হইলাম, আমাদের এই 70% মানুষের অধিকার কে আদায় করে দিবে? কেউ কি আছে? নিশ্চয়ই আছে। ডক্টর ইউনূস স্যার তো আছে,
ওনার গুলশানের বাড়ি ঠিক করতেছে। হঠাৎ করে কেন ওই বাড়িটা ঠিক করতে দিল? আমার মনে হয় ওনার বিদেশ চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিছে। কখন সিদ্ধান্ত নিছে? যখন দেখছে ওনারা শপথ নেয় নাই, তখনই সিদ্ধান্ত নিছে। তড়ি ঘড়ি করে বাড়ি ঠিক করতেছে। উনি বিদেশ যাচ্ছে না, দেশে থেকেই কাজ করবে, দেশের মানুষের পাশেই থাকবে। আপনারা যারা এখন বলার চেষ্টা করতেছেন তারা আইনের আওতায় আনবেন, তারা গালাগালি করতেছেন, মানি লোকের মান নিয়ে ছিনিমিনি খেলতেছেন। ওই লোকটা নাকি দেশটা ধ্বংস করে দিছে, দেশটাকে নাকি আমেরিকার কাছে বেচা দিছে। আবার দেখেন একজন মহামান্য রাষ্ট্রপতি আইসা বলতেছে তার উপরে জুলুম হয়েছে, সেও আঙুল দিয়ে দেখাই দিতেছে ওই যে ডক্টর ইউনূস আসামি। আর ওই সুযোগটা নিয়ে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি ওনারা ঝাঁপায়া পড়ছে। অনেকেই বলার চেষ্টা করতেছে ওরে বিদেশ যাইতে দিবেন না, তার পাসপোর্ট ছিনে আনেন, তারা আটকায়া ফেলান। আরে বেটা, সবাই এক পাল্লায় মাপলে হবে? ভাই খুব হাসি পায়। সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই। হ্যাঁ ভাই, সত্যি সত্যি গাদ্দারি করছে। দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। ও গাদ্দার বললে তো আবার বোঝা যাইতেছে পাকিস্তানি ভাষা হায়ার করলাম, তার মানে কি দুশ্মনী করছে, মানে বেইমানি করছে। হ্যাঁ ভাই, আমাদের সঙ্গে বেইমানি হয়েছে, এটা আমি বলবো ভাই, জোর গলায় বলবো, বেইমানি করা হয়েছে। আমরা 2টা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আরেকটা ভোট এখন মানতে চান না। মানতেই হবে, হ্যাঁ ভাই মানতেই হবে। রোজা যাক, ঈদ যাক, আনন্দ যাক, উৎসব যাক, আপনারা হানিমুন টাইমটা পার করেন, তারপরে দেশের লোক নিশ্চয়ই আপনাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিবে। আর আদায় করতে গেলে ওটা দমন করবেন, ডিসি মাসুদ সাহেবের মতো অনেক মাসুদ সাহেব আপনারা নামায় দিবেন। কিন্তু বিদায়ের আগে একটা কথা বলবো, এই মাসুদ সাহেবকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার দেশের এলাকায় পাঠায় দিতে পারে, হ্যাঁ ভাই, কক্সবাজার আর ওই টেকনাফের দিকে যেখান থেকে মাদক আসে ওইখান থেকেই তো আমদানি হয়। উনি যে সিঙ্গাম হতে চাইতেছে সরাদ্দি উদ্যানে, আমি মনে করি উনি টেকনাফে যায় যদি সিঙ্গাম হয়ে দেখাইতে পারে তাহলে আমি সেলুট জানাবো। হ্যাঁ ভাই, সেলুট জানাবো। মাদক তো ওইখান থেকেই আসে। এখানে ইউটিউবার সাংবাদিকদের ডাইকা এই ফটো সেশন করার দরকার নাই। এখানে গাঁজা মদ বিক্রি হয়, এটা আমরা আগেই জানি। মাঠের চারদিকে 4টা অস্থায়ী পুলিশ ক্যাম্প বানায় দেন, দেখবেন সবকিছু সাফ হয়ে যাবে। এখানে সময় নষ্ট না করে ওই যে যেখান থেকে মাদক আমদানি হয়, আর যে মাদকের কারণে আজকাল পুরো দেশে অস্থিরতা, আপনারা যে খুন খারাপি রাহাজানি দেখেন, এগুলো স্বাভাবিক কোনো মানুষ করে না ভাই। সব মাদকের রিয়াকশন, এই মাদক টাইনা টুইনা তারপর আইসা ওই রাহাজানি, লুট পাট, খুন খারাপি করে। ওই মাদক বন্ধ করলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, জোর জুলুম করে না কোনো কিছু যে হয় না, সেগুলো ইতিহাসই সাক্ষী দেয়, তাই না? বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে, সরকার যায় সরকার আসে, জনগণের ভাগ্যে দুর্ভোগের কোনো কম নেই। এটা আমাদের জীবনে বারবার নতুন করে আসতে থাকে। আমরা হয়তো প্রতিদিন এটা আমরা দেখতে থাকবো আপনাদের। প্রিয় দর্শক, কালকে সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বাধিক যে ভিডিওগুলো দেখেছি ভাইরাল হতে, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সোহরাওয়ার্দী পার্কে সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমাকে একটু ক্লিয়ার কমেন্ট করে জানান তো আপনাদের অডিও একদম শুনতেও দেখতে পাচ্ছেন। ওকে, আসলে বিষয়টা কি ছিল? কয়েকটা খবর আগে আমাদের একটু জানতে হবে যে সেখানে কি হয়েছিল, পুলিশ কেন সাংবাদিকদের মারছিল, কেন পুলিশ ছাত্রদের মারছিল। বিষয়টা ছিল ওই অঞ্চলে মাদক বিরোধী পুলিশের একটি অভিযান ছিল। খেয়াল করবেন, এই মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ অনেকের উপর মারমুখী হয়েছে। দুটো বিষয় আছে। একটা হলো পুলিশ সেখানে মাদক বিরোধী অভিযান চালাতে সন্দেহভাজন অনেকে ধরেছে, অনেকের সাথে মাদক পেয়েছেও, আবার কারো কাছে মাদক পায়নি কিন্তু তাদেরকে বেধড়ক পিটিয়েছে। আসলে একটা কেস স্টাডি নিয়ে কথা বলি, একটা টার্গেট নিয়ে কথা বলি। একজনের কাছে মাদক পাওয়া গেছে, তিনি স্বীকার করেছেন যে তিনি মাদক খান, তিনি টেনশন থেকে, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মাদক গ্রহণ করেন, এবং তিনি কিছু কাগজপত্র পুলিশকে দেখিয়েছেন। একজনকে দেখলাম লাল গেঞ্জি পরা কিশোর বয়সী ছেলেকে, সে শুটিং দেখছিল, পার্কের ভেতরে শুটিং চলছিল, তো সেই শুটিং দেখা অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং চেক করে। তাকে যখন চেক করে, পুলিশ একটা কাগজের পোটলার মধ্যে টাকা পায়। আমার মনে আছে যখন আমি প্রথম মানি ব্যাগ কিনিনি, তখন এরকম নিজে কাগজ দিয়ে একটা মানি ব্যাগ বানিয়েছিলাম, বানিয়ে সেখানে টাকা রাখতাম। ইভেন আমার ছেলেও নিজে এই কাজটি করতো ছোটবেলায়, কাগজ দিয়ে মানি ব্যাগ বানাতো। তো সেই ছেলেটি ফর্সা সুন্দর, দেখে মনে হয় না যে সে মাদক টাচ করতে পারে, তার চেহারার বডি ল্যাঙ্গুয়েজ বা তার চেহারার মধ্যে একটা সুশ্রী ব্যাপার। সেই ছেলেটিকে পুলিশ ডেকে প্রশ্ন করে যে, বলি চেক করে আগে, বলে স্যার আমি মাদক নেই না, আমি মাদক খাই না, আমি শুটিং দেখছিলাম, আপনারা ডাকছেন আমি আসছি। তো পকেটের কাগজের ভাঁজে টাকা পাওয়া যায়, এই তো এইভাবে টাকা রাখোস কেন? স্যার আমার কোনো মানি ব্যাগ নেই, আমি এইভাবেই টাকা রাখি। যেহেতু তার কোনো অপরাধ পায়নি, পুলিশ কি করবে, ঠাসকাটা চক্রান্ত দিয়ে বেঁধে করে দিল। মানে আমি দৃশ্যটা দেখলাম, ভাবলাম যে এটা কি, একটা ছেলে
তার কোনো অপরাধ নেই, তিনি শুটিং দেখছিল দাঁড়িয়ে, তাকে ডেকে আনলো পুলিশ, চেক করে কিচ্ছু পেল না, মাদকের কোনো প্রমাণ নেই, অপরাধের কোনো প্রমাণ নেই, তাকে সসম্মানে বিদায় না করে দিয়ে ঠাস করে একটা চক্রান্ত দিয়ে বললো যা। মানে আমরা ৭১-এর আগে পাক সেনাবাহিনীর মধ্যে দেখতাম যে মানুষকে ধরে ডেকে নিয়ে নাকি লুঙ্গি উঁচু করে দেখতো, ওইটা কাটছে কি কাটে নাই, হিন্দু মুসলিম বোঝার জন্য। আমরা হাসিনার 15.5 বছরে দেখেছি মানুষ, মানে পুলিশ যেই পথে হাঁটতো মানুষ চেষ্টা করতো সেই রাস্তাটা এড়িয়ে চলতে, কারণ মানুষ পুলিশকে মানুষ মনে করতো না, মনে করতো যে একটা ভয়ঙ্কর দানব আসছে, হাসিনার ফ্যাসিজমের দানবরা আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন পুলিশ দেখতাম আমি বিকল্প রাস্তা দেখতাম যে কখন কোন কারণে ধরে নিয়ে কোন মামলা ঢুকায় দেয়। আমার মতো মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে পুলিশের রোডে দেখলে একটু এড়িয়ে চলতাম, কারণ এরা কখন কাকে ধরবে আমি বুঝতে পারবো না, কখন কাকে ধরে থানায় নিয়ে বাটন দিয়ে টাকা নিবে বুঝতে পারবেন না। একজন পুলিশের মন চেয়েছে, তার একজন নারীকে পছন্দ হয়েছে, বিবাহিত নারী, তার স্বামীকে ধরে নিয়ে গেছে, কেন? তার বিবাহিত নারীকে তার লাগবে, মানে বউকে লাগবে, তো নিয়ে তার স্বামীকে নিয়ে ক্রস ফায়ারের ভয়টয় দেখিয়ে বউকে নিয়ে ফুর্তি করেছে। এটা বিগত আওয়ামী লীগ আমলের পুলিশের ক্যারেক্টার। পুলিশের একটা জমি ভালো লাগছে, জমির মালিকের হয়রানি করে জমি প্লট দখল করে ফেলেছে। পুলিশের একটি ফ্ল্যাট ভালো লেগেছে, ওই মালিক বা বিভিন্ন কারণে তাকে মাইনকে চিপার ফেলা দিয়ে তাকে বিভিন্ন রকম হয়রানি করে একটা ফ্ল্যাট দখল করে নিয়ে গেছে। এভাবে আমাদের 15.5 বছরে পুলিশ তাদের বৈধ সম্পত্তির বাইরে অবৈধ সম্পত্তির পাহাড় তৈরি করেছে। তো জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে আমরা দেখেছি যে বিক্ষুব্ধরা পুলিশকে মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রেখেছিল। এই দৃশ্যগুলি বোধহয় আপনাদের কম বেশি মনে থাকার কথা। পুলিশকে মেরে ল্যাংটা করে গাছের সাথে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল। এই পুলিশের অত্যাচারে মানুষ আওয়ামী দুঃশাসনকে মনে করে বিশেষ করে পুলিশের অত্যাচারের জন্য, এই পরিমাণ অত্যাচার পুলিশ করেছিল। আরেকটি দৃশ্য দেখলাম, একটা ছেলে, পুলিশ তাকে দৌড়ে ধরলো, ধরার পর তাকে বেদম পেটাইলো, আগে মনের মতো পার্কের মধ্যে, যে পার্কের কথা কালকে ঘটনা বলছি, তাকে মনের মতো পেটালো, পেটানো শেষ করে তার ব্যাগ চেক করে দেখলো কিচ্ছু নাই। বলেন আমাকে, 2026-এ দাঁড়িয়ে আছি, পৃথিবী যখন রুল অফ ল এর গল্প শোনায়, আমেরিকার মতো দেশে বা ইউরোপে কোনো কান্ট্রিতে পুলিশ কাউকে টোকা দেওয়ার আগে 14 বার চিন্তা করে। টোকা তো দূরের কথা, একজন ব্যক্তিকে তাকে গায়ে টাচ করতে পারে না, পুলিশ পাশে গিয়ে হাত পেতে রাখে। একটা ছোট গল্প শুনে আপনাকে, ইংল্যান্ডের পিকেডেলি, এটা আমাদের কালচারাল অঙ্গন আছে না বাংলাদেশে, বেইলি রোড বা টিএসসি, এটা হলো ইংল্যান্ডের মানে লন্ডনের একটি জায়গা, পিকেডেলি, যারা থাকেন সেখানে জানেন, পুরো ক্লাব জোন, এখানে সবাই ডান্স বা মদ খাওয়া, তাদের বিনোদন টাইমগুলো, হলিডে মানে তাদের যে হলিডে সেটা স্যাটারডে বা সানডে রাতে তারা এটা পালন করে। তো দেখেন ওদের নিয়মটা দেখেন, একটা মেয়ে হিউজ মদ খাইছে, খায়া সে তাল সামলাতে পারতেছে না, তো সে নিজে কি করছে, বোতলটা খুব জোরে একটা দেয়ালে মারছে, সে দেয়ালের টুকরোগুলো এসে মেয়েটার নিজের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ফর্সা মেয়েটার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। পুলিশ একটা অ্যাম্বুলেন্স কল করে এনে মেয়েটাকে অ্যাম্বুলেন্সে তুলে চিকিৎসা দিতে নিয়ে গেছে। একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হলো, হিউজ মদ খেয়ে ছেলেটা মেয়েটা পাগলামি শুরু করছে রাস্তার মধ্যে, হ্যাঁ চিল্লাচিল্লি করছে, পুলিশ তাকে এসে চারদিকে হাত দিয়ে শরীর ধরে নাই, একটা বন্ধনী মানে দেয়ালের মধ্যে তৈরি করছে যাতে ওই নাগরিকের গায়ে টাচ করতে না হয়। আইন কত উন্নত ওইসব দেশগুলোর, আমরা মুসলিম দেশ। দৃশ্যগুলো যখন দেখছিলাম আসলে সত্যিকার আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আওয়ামী শাসন আমলে দাঁড়িয়ে আছি। খুব কষ্ট লাগে কথাটা বলতে, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী, যার জন্য আমরা লড়াইটা করেছিলাম, যার জন্য 1.5টা যুগ আমরা লড়াই করেছিলাম, সেই সময়টিতে এসে যখন হারুন, বিপ্লব, বেনজির তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখন আমরা দেখছি তাদের আবরণে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। আবার আমাদের ডিসি মাসুদ ভাই, আমি তার সম্পর্কে যতটুকু জানি, ভদ্রলোক, তাকে নিয়ে অনেক গুজব আছে, তিনি আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছেন, এরকম অনেক তথ্য আছে, সোশ্যাল মিডিয়ায় ছবিও আছে, আমিও নিজেও দেখেছি আজকে অনেকগুলো ছবি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মাসুদ ভাইকে যতটুকু জানি, তিনি ছাত্রদল করা, ঢাকা ভার্সিটি। আমি আপনাদেরকে এই ছেলেটার কথা প্রথম বলি, এই যে লাল গেঞ্জি পরা ছেলেটাকে প্রথম সে শুটিং দেখতেছিল, তাকে ধরে মেরেছে পুলিশ বিনা অপরাধে। আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই, এই ছবিটা দেখেন, এই ছেলে ঢাকা ভার্সিটির একটা ছাত্র, নৃবিজ্ঞানের। এই ছাত্রটা পুলিশকে তার অধিকার নিয়ে শাউট করছিল, যে পুলিশের সাথে সে একটু সাহস করে কথা বলছিল, যেটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোনো অপরাধ করছি কিনা সেটা আপনি দেখবেন, আমি পার্ক দিয়ে হাঁটবো না রাস্তা দিয়ে হাঁটবো সেটা আমার নিজের বিষয়, কিন্তু আপনি আমাকে একজন নাগরিক হিসেবে চ্যালেঞ্জ করতে পারেন না যে আমি কোথা দিয়ে হাঁটবো। তো এই বিষয়গুলো, এই যে আমাদের মাসুদ ভাই, শেখ মুজিবের গেঞ্জি পড়া মাসুদ ভাইকে দেখা যাচ্ছে আজকে ডিসি। এটা মানে যে তিনি আওয়ামী লীগ, বিষয়টা আমি তা বলছি না, কিন্তু অর্থাৎ তখন আওয়ামী লীগের আমলে সবাই চাকরি বাঁচানোর জন্য সবাই গুপ্ত হয়ে গেছে, শুধু এই যে আমাদের মাসুদ ভাই, আমরা দেখতে পাচ্ছি অবৈধ প্রেসিডেন্টের সাথে তার ছবি, ফুলের ছবি আপনি দেখতে পাচ্ছেন হয়তো। এখন বিষয়টা হলো, এই ছবিগুলো দিয়ে আমি মাসুদ ভাইকে আওয়ামী লীগ প্রমাণ করছি না, আমি যতটুকু জানি একজন ভদ্রলোক মাসুদ ভাই,
তিনি ছাত্রদল করে আসছেন। তবে তার মধ্যে হঠাৎ পরিবর্তন দেখতে পাচ্ছি। মাসুদ ভাইকে যদি মাসুদ ভাই আপনি আমার ভিডিওটা শোনেন, রেসপেক্ট রেখে বলি, হারুন হতে যাবেন না। হারুন এই জাতির কলঙ্ক, বিপ্লব বেনজির এই জাতির কলঙ্ক। মানুষের ভালোবাসা নিয়ে পোশাকটা পরে দাঁড়িয়ে দেখেন কেমন লাগে। আপনি যখন মানুষের কাছে আতঙ্কের কারণ হবেন, আপনাকে আপনার দল প্রয়োজনে আবার কেটে ছেটে ফেলে দেবে। খুব খেয়াল করে শুনবেন। পুলিশের মধ্যে কোহিনুরের নামটা আপনাদের অনেকের মনে আছে। কোথায় সেই কোহিনুর? সে কিন্তু বিএনপির কোথাও আর চান্স পাচ্ছে না, কারণ সে বিতর্ক ছড়িয়ে বিএনপিকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে বা প্রাইভেটলি পুলিশের লোক হয়ে সিভিলি আপনি রাজনৈতিকভাবে তাদের কাছে যান, ফুল নিয়ে যান, এটা আপনার পোশাকের সাথে যাবেন। আপনি একটা দলকে ভালোবাসেন, আমিও বাসি মাসুদ ভাই, আপনিও বাসেন, আমিও বাসি, কিন্তু রাষ্ট্রে আপনি যে পদে বসে আছেন, আপনি মনে করছেন যে আমি ফুল নিয়ে গেলে এই পদে বসে আমি যা কিছু করব আমাকে জনাব তারেক রহমান ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। তারেক রহমান শেখ হাসিনা নয়। প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটিস নোট করা হচ্ছে। আমি যতটুকু জানি তারেক রহমান একটা সুশাসনের জন্য লড়াই করছেন। তারেক রহমান আরেকটা বিপ্লব সৃষ্টি হতে দেবে না, বেনজির কিংবা হারুন সৃষ্টি হতে দেবে না। সময়টা শুরুর দিক বলে অনেক কিছু তিনি তার কন্ট্রোলে আনতে পারছেন না, তিনি বুঝতে চেষ্টা করছেন। আপনার মতো একজন মেধাবী ব্যক্তিকে আমরা চাই পুলিশে, কিন্তু জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন মাসুদ ভাই। আপনি যে ছেলেগুলোকে মেরেছেন তারা যদি মাদক সেবীও হয় আপনি মারতে পারেন না। তাদেরকে আইনের ভাষায় যেটা করতে হয়, তাদেরকে গ্রেফতার করুন, আদালতে সাপোর্ট করুন, কিন্তু তাদেরকে আপনি গায়ে হাত তুলতে পারেন। ঢাকা ভার্সিটির একটা ছেলে তার অধিকার নিয়ে যখন কথা বলবে, তাকে যেভাবে পিটিয়েছেন, এই দৃশ্যগুলো ভিডিও হয়েছে। আবার সাংবাদিকরা ভিডিও করেছে বলে আপনার সাংবাদিকদেরকে মেরেছেন। আমার দুঃখ লাগে, আমাদের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারে না। তারা দলবাজ বলে যখন বিএনপির পুলিশ মারে তখন বিএনপির সাংবাদিকরা চুপ, আওয়ামী লীগ বা জামাতি পুলিশরা মাঠে নামে। যখন আওয়ামী লীগের পুলিশ মারতো তখন আওয়ামী লীগের সাংবাদিকরা চুপ, বিএনপি আর জামাতের পুলিশ মাঠে নামতো। কিন্তু সাংবাদিকদের পরিচয়টা কেন বিএনপি আওয়ামী লীগ জামাত হবে? ভাই, আমার তো একটা দল পছন্দ থাকতে পারে, কিন্তু আমি আমার দলের বিরুদ্ধে প্রত্যেকদিন সমালোচনা করছি, কারণ আমি চাই এই রাষ্ট্রের মানুষ আমার দল থেকে বা আমার রাষ্ট্র থেকে বা আমার সরকার থেকে সেবা পাক, নির্যাতন বা জুলুম না পাক। আমার কাজটা কি? তুমি দলের চামচামি করা? ডিসি মাসুদের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা ভার্সিটির ছাত্ররা এখন বিক্ষোভ করছে। তারা বলছে হারুন গেছে যেই পথে আমাদের মাসুদ যাবে সেই পথে। এখন বিষয়টা হলো এই যে স্লোগানগুলো আসছে নতুন করে, এবং এই স্লোগানগুলো আমাদেরকে আবারও রাষ্ট্রের মধ্যে পুলিশি রাষ্ট্রের আতঙ্কে যে ফেলছে, এখান থেকে আমাদের মুক্তি দিতে হবে। আমরা বিগত ইউনুস সরকারের আমলে যতটুকু শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছি, কেন যেন নির্বাচিত সরকারের আমলে সেই দৃশ্যগুলো আমাদের কাছ থেকে উবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি বলছি না, সোশ্যাল মিডিয়ায় বিএনপির কর্মীরা বলছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এখন মাঠে নামতে শুরু করেছে, প্রকাশ্যে তারা রাজনীতির অফিস খুলতেছে, বিএনপি তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। এগুলো কে বলছে? বিএনপির অ্যাক্টিভিস্টরা। তারা বলছে যে বিগত 18 বছরে আর হাসিনার 15.5 বছরে আওয়ামী লীগ আমাদের এতটুকু দয়া করেনি। আর আমাদের বিএনপি ভাইয়েরা, আমাদের বিএনপি নেতারা, আমাদের বিএনপির পুলিশরা রহস্যজনক কারণে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে। আর নড়াইলে তারই ফলশ্রুতিতে 4 জন বিএনপিকে ওপারে চলে যেতে হয়েছে। এই যে দৃশ্যপটগুলো বাংলাদেশে আসছে, বিএনপির ভেতরে এখন অস্বস্তি শুরু হয়েছে, অশান্তি শুরু হয়েছে, কারণ আওয়ামী লীগ মাঠে নামতে শুরু করছে। আর এই বিষয়গুলো নতুন সরকারের ইমেজ সংকট সৃষ্টি করেছে। এক বাক্যে বলতে পারি, এখান থেকে আমাদেরকে রাষ্ট্রকে যে কোনোভাবে আবারও ব্যাক করতে হবে। আওয়ামী লীগকে যারা রাজনীতির সুযোগ করে দেবে, মাঠে নামার সুযোগ করে দেবে, আমি তাদেরকে বলছি আপনাদের রাস্তা আওয়ামী লীগে বন্ধ করে দিয়ে যাবে। জিয়াউর রহমান যে ভুলটি করে জীবন দিয়েছেন, সেই ভুলের মাসুল হিসেবে তারেক রহমান সেই ভুলটি যেন না করেন। আর পুলিশের মধ্যে পুলিশকে নিয়ে আমার শেষে একটি কথা, আমরা 5 তারিখের পর এমন পুলিশ দেখব না প্রত্যয় করেছি। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের ভালোবাসা। আমরা ইউনুস সরকারের সময় পুলিশকে দেখেছি বড় কোনো অকারেন্সে পুলিশ পাশে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছিল, গায়ে টাচও করে নাই, আশেপাশে দেয়ালে বাড়ি দিছে, জনগণের গায়ে হাত দেয়নি। একই পুলিশ এখন রাজনৈতিক পুলিশ হয়ে অত্যাচারে নেমে গেছে। আবারও এই পুলিশ যদি বিপ্লব হারুন বেনজিরকে মনে করিয়ে দেয়, আমি মনে করি এটাই বিএনপিকে আবারও স্বৈরাচার বা ফ্যাসিস্ট বানাবে। তাই পুলিশকে এখনই লাগাম টেনে ধরতে হবে। যে পুলিশগুলি অতিরঞ্জিত করবেন, যে পুলিশগুলো হিরোইজম দেখাবেন, যে পুলিশগুলো কাজের চেয়ে বেশি প্রদর্শন করবেন, ক্যামেরা দেখলে বেশি হারুন হওয়ার চেষ্টা করবেন, টুনটুনি হারুনের মতো, সেই পুলিশগুলোকে আমার মনে হয় দ্রুত গুরুত্বপূর্ণ জোন থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত, যেখানে ক্যামেরার ফোকাস কম। কারণ এরা ক্যামেরা দেখে এরা হারুন হতে চায়। এরা মনে করে রাজনৈতিকভাবে আমার মাথার উপরে অমুকের হাত আছে, আমাকে কেউ টাচ করবে না। আমার মনে হয় এখান থেকে পুলিশকে ফিরিয়ে আনতে হলে পুলিশের মধ্যে এই দমন পীড়নের যেই বা প্রদর্শন ইচ্ছাটা যেটা আছে, এটাকে বন্ধ করতে হবে দ্রুত। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, আওয়ামী লীগ আমলে আমরা যে কথাগুলো বলেছি, এবার বিরোধী চেয়ারে বসে আপনারা যে কথাগুলো বলেছেন,
সরকারে বসে সেই কথাগুলো পালন করা শুরু করেন, নতুবা এই দেশের জনগণ আপনাদের প্রতি অনাস্থা জানাবে এবং বিএনপির প্রতি মানুষের যে ভরসা, সেই ভরসাটা নষ্ট হয়ে যাবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।